অবিনাশ বড্ড খেতে ভালোবাসে, কিন্তু ওর একটাই দাবি, বাড়িতে রান্না করা খাবারই ও খাবে, বাইরে থেকে আনা খাবার খাবে না। রোজই প্রায় একসাথে এক সপ্তাহের বাজার করে আনবে, ফ্রিজে রাখার জায়গা থাকবে না। তারপর অনুরাধাকে বলবে রান্না করে খাওয়াতে। অবিনাশের সাথে বিয়ে হওয়ার পর থেকে এই 2 মাস রান্নাঘরেই অনুরাধার দিনের প্রায় 12 ঘন্টা কেটে যায়। তবুও ও কিছুতেই অবিনাশকে খুশি করতে পারে না। যেটাই রান্না করে দেবে সেটাই অবিনাশ খেয়ে বলবে যে ভালো হয়নি। অফিসের টিফিনেও অবিনাশ অনুরাধার বানানো খাবারই নিয়ে যায়। অদ্ভুত ব্যাপার, সব রকম ভালো ভালো রেসিপি বানিয়ে দেখেছে, কোনোটাই অবিনাশের মনোপুত হয় না। প্রথমে রান্নার বই কিনে চেষ্টা করত অনুরাধা, তারপর ইউটিউব ভিডিও দেখে রান্না করা শুরু করলো। তাতেও অবিনাশ অসন্তুষ্ট। হয় কোনটায় নুন কম, নতুবা কোনটায় চিনি কম, কোনটায় ঝাল কম, কোনটায় তেল বেশি। রান্না নিয়ে গবেষণা করতে করতে পাগল হয়ে গেলেও অনুরাধা কিছুতেই অবিনাশের মন জয় করতে পারল না। নতুন বিয়ে বলে কথা, তার উপর পরিবারে কোনো অভিভাবক নেই। অবিনাশ চাকরি সূত্রে একা থাকে, শ্বশুর শাশুড়ি ওনাদের গ্রামের বাড়িতে থাকেন। তাই এই ছোট্ট ফ্ল্যাটে ছোট্ট সংসার ওদের দুজনের। কিন্তু অবিনাশের এই খাওয়ার বাতিকের জন্য অনুরাধার নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে, কিন্তু তাও ও রান্না করা বন্ধ করেনি। একদিন হঠাৎ করে সকালে খবর এলো অনুরাধার জন্মদিনের দিন অবিনাশের বাবা মা গ্রামের বাড়ি থেকে আসছেন। খবর পেয়েই অবিনাশ সকাল সকাল বাজার করে এনে রোজগার মতন আজ একটা নতুন ডিশ বানাও তো, এটা না বলে অনুরাধাকে বলল, সেদিন যে মটনের কিমার স্পেশাল ডিশটা বানিয়েছিলে ওটা আজ আর একবার বানাও তো। ও মা! অনুরাধা অবাক হয়ে বলল, ওটা তো তোমার পছন্দ হয়নি, তাহলে ওটা কেন বানাতে বলছো? আরে বানাও না, বাবা মাটন খেতে খুব ভালোবাসে। এই বলে রোজগার মতন অবিনাশ শীষ দিতে দিতে খুশি মনে বাইরে বেরিয়ে গেল। শুধু কিচেনের ঘড়িটার দিকে তাকিয়ে একবার টাইমটা দেখে নিল। বিরস বদনে মাটন কিমা বানাতে শুরু করলো অনুরাধা। যথাসময়ে শ্বশুর শাশুড়ি এলেন। আদর আপ্যায়নের পর এটা ওটা বলতে বলতে ওর শাশুড়ি জিজ্ঞেস করলো অনুরাধাকে, কী রে, আমার ছেলেকে কেমন লাগছে? প্রেম করে তো বিয়ে করিসনি, বিয়ের পর প্রেম হলো? অনুরাধা লজ্জা পেয়ে শাশুড়ির চোখ থেকে চোখ নামিয়ে বলল, ভালোই লাগছে মা, কিন্তু তোমার ছেলে একটু পাগল। সে কি রে, কেন, কি করলো? সেরকম কিছু না, বলল অনুরাধা, আসলে ভীষণ পেটুক। কি, অভি পেটুক? অবিনাশকে ওর মা বাবা অভি নামেই ডাকে, আর অনুরাধাকে অনু। হ্যাঁ, পেটুক ছাড়া কি? রোজ নতুন নতুন ডিশ বানাতে বলবে আর খেতে বসে বলবে ভালো হয়নি। ব্যাস, পরদিন আবার একটা নতুন ডিশ বানাও। এত পেটুক তোমার ছেলে, নিশ্চয়ই বিয়ের আগে খুব জ্বালিয়েছে। অবিনাশের মা চোখ গোল গোল করে অনুরাধার দিকে চেয়ে বলল, কি বলছিস? পেটুক তো দূরের কথা, আমার অভি তো খেতেই চাইতো না। রোজ 1000 রকম রান্না করলেও খেতো মোটে 2 গ্রাস। হঠাৎ করে ওর খাওয়া নিয়ে এত বাড়াবাড়ি শুরু হলো কেন? অনুরাধা শুনে ঘাবড়ে গেল, কারণ ও শাশুড়ির থেকে এই উত্তরটা ঠিক আশা করেনি। সত্যি বলছিস? অভি এখন রোজ তোকে নতুন ডিশ বানাতে বলে? আগের মতো আর 2 গ্রাস খায় না? না মা, 2 গ্রাস তো দূর, আমি যেটা রান্না করি সেটাই চেটে পুটে খায়, অথচ খাওয়ার পরই বলে নাকি ওর ভালো লাগেনি। অবধারিতভাবে পরের দিন আবার একটা নতুন ডিশ বানাতে হয়। এভাবে চলতে থাকলে আমি তো পাগল হয়ে যাব মা। আচ্ছা ঠিক আছে, অভিকে জিজ্ঞেস করব কে ওর মাথায় এই পাগলামি ঢুকিয়েছে, দেখি তো। দুপুরে খাওয়ার সময় মাটন কিমা খেয়ে অবিনাশের বাবা শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠলেন। ওর মাও অনুরাধার রান্নার প্রশংসায় পঞ্চমুখ। এরকম ভালো মাটন কিমা নাকি
কোনো দিন ওনারা খাননি। শুধু অবিনাশ কিছু না বলে মাথা নিচু করে একটানা খেয়ে যাচ্ছিল। ওর দিকে আর চোখে চেয়ে অনুরাধা বারবার বোঝার চেষ্টা করলেও অবিনাশ কোনো রকম প্রতিক্রিয়াই জানালো না। খাওয়া দাওয়ার পর ওর মা ফাঁকা পেয়ে অবিনাশকে ওই পাগলামির কথাটা জিজ্ঞেস করল। অবিনাশ শুনে হেসেই উড়িয়ে দিল, ধুর মা, তুমিও যেমন। আরে কেউ আমার মাথায় এসব ঢোকায়নি। ও রান্না করতে ভালোবাসে, তাই রোজ ওকে দিয়ে এত রকম রান্না করাবি? তুই তো এত পেটুক কোনো দিন ছিলিস না, খাদ্যরসিকও ছিলিস না। ওর কোনো রান্নাই কি তোর ভালো লাগে না? অবিনাশ মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে লাগলো। কোনো উত্তর দিল না। মাও যখন পেট থেকে কথা বের করতে পারল না, তখন বাধ্য হয়ে রাতে অনুরাধা আত্মসমর্পণ করলো অবিনাশের কাছে। আমি আর পারছি না। কি করলে তুমি খুশি হবে বলো তো? এত রকম রান্না করেও তোমায় তো আমি খুশি করতে পারছি না। মা বলল তুমি নাকি আগে দুর্গাসের বেশি কোনো কিছুই খেতে না, তাহলে এখন হঠাৎ রান্না নিয়ে এই পাগলামিটা শুরু করেছো কেন? আমার রান্নাও তো তোমার ভালো লাগছে না। কিভাবে বানালে কি করলে তুমি তৃপ্ত হবে? আর কে তোমার মাথায় এই পাগলামিটা ঢুকিয়েছে বলো? অবিনাশ অনুরাধার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকল। চুপ করে থেকে বলল, এই 2 মাসে তুমি কতগুলো ডিশ বানিয়েছো সেটা কি তুমি জানো? অনুরাধা চুপ করে থাকল। অন্তত 200 রকম পদ বানিয়ে খাইয়েছো তুমি আমাকে। ও মা, তুমি গুনেছ? গুনবো না? হাসতে হাসতে বলল অবিনাশ। তুমি 200টা পদ আমাকে বানিয়ে খাওয়াতে পারলে, আর আমি গুনতে পারবো না? কিন্তু এতগুলো পদ বানিয়ে কি লাভটা হলো শুনি? তোমায় খুশি তো করতে পারলাম না। অনুরাধার কথা শুনে আবার হাসতে শুরু করলো অবিনাশ। অনেকক্ষণ হাসার পর বলল, তুমি সঞ্জীব কাপুরের নাম শুনেছ? ওনার নাম শুনেই উজ্জ্বল হয়ে উঠল অনুরাধার মুখ। হ্যাঁ, কেন শুনবো না? উনি তো মাস্টার শেফ। ওনার একাডেমিতে ভর্তি হওয়ার নাকি খুব ইচ্ছে ছিল তোমার? ভর্তি হলে না কেন? মুখটা আচমকা কালো হয়ে গেল অনুরাধার, যেন শরতের আকাশে আচমকাই বর্ষার মেঘ এসে উপস্থিত। ধীরে ধীরে উত্তর দিল, কি করে ভর্তি হব? বাবার তো ভর্তি করার টাকা ছিল না। বাহ, মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা ছিল আর স্বপ্ন পূরণের টাকা ছিল না? অদ্ভুত তো। তুমি বাবাকে এরকম কেন বলছো? বলছি। অবিনাশ উঠে দাঁড়িয়ে বলল, কারণ তোমার বানানো প্রতিটা রান্নার ভিডিও আমি করেছি তোমার অজান্তেই। ওই যে কিচেনের ভিতর ঘড়িটা দেখতে পাচ্ছ, ওই ঘড়ির মধ্যেই একটা ছোট্ট ক্যামেরা সেট করা আছে, যেটা আমার মোবাইল থেকে নিয়ন্ত্রণ করা যায়। ওই ক্যামেরা দিয়ে তোলা তোমার 200টা রান্নার ভিডিও আছে আমার কাছে। সেটা আমি আমার চেনা অনেক বড় বড় শেফকে দেখিয়েছি। সবাই বলেছেন তোমার রান্নার সেন্স ভীষণ ভালো। সেই সাথে তুমি আমায় টিফিনে যা বানিয়ে দিতে, সেটাও ওনাদের খাইয়েছি। প্রত্যেকে এক বাক্যে বলেছেন তোমার রান্না খেয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়। যেমন আজ যে মাটন কিমাটা বানিয়েছিলে, ওটা তো তোমার বানানো অন্যতম শ্রেষ্ঠ ডিশ, যেটা আগেরবারও খেয়ে যেরকম অসাধারণ লেগেছিল, আজও খেয়ে মনে হলো একদম প্রফেশনাল শেফদের মতনই রান্না করো তুমি। স্বাদের কোনো অদল বদল হয় না। হতবাক হয়ে অবিনাশের দিকে চেয়ে অনুরাধা বলল, এত কিছু কেন করেছো তুমি? কেন এতদিন সেটা বলনি? আগের দিন কেন বলেছিলে মাটন কিমাটা ভালো হয়নি? বলিনি, কারণ এতদিন আমি অপেক্ষা করেছিলাম কবে তুমি হাল ছাড়বে। অনুরাধার দিকে তাকিয়ে বলল অবিনাশ, তোমার ধৈর্য আর প্রতিভার পরীক্ষা নিচ্ছিলাম আমি, আর তাতে তুমি উত্তীর্ণ হয়েছ। মানে এতদিন ইচ্ছে করেই তুমি আমার রান্নার নিন্দে করতে? তাছাড়া কি? হাসতে হাসতে বলল অবিনাশ। তোমার রান্নার নিন্দে না করলে তোমার মধ্যে আত্মসন্তুষ্টি এসে যেত। তোমার মা আমায় বিয়ের আগে আলাদাভাবে ডেকে বলেছিলেন, তোমার রান্নায় প্রতিভা আছে, রান্না নিয়ে গবেষণা করতে তুমি বিয়ের আগে ভালোবাসতে, এটা নিয়ে কিছু করতেও চেয়েছিলে, কিন্তু ভীষণ অলস ছিলে। তাই কারুর মুখে প্রশংসা শুনলে
রোজ সেই একই রান্না বানিয়ে দিতে। জেদ হয়ে যেত। যখনই কেউ তোমার রান্নার নিন্দে করত, তখনই তুমি নতুন নতুন ডিশ বানানোর চেষ্টা করতে। কিন্তু টাকার জন্য শেষাবধি তোমার বাবা তোমায় সঞ্জীব কাপুরের ইনস্টিটিউটে ভর্তি করাতে পারেননি। এই 2 মাস আমি তোমার রান্না খেয়ে বুঝতে পারলাম, সত্যিই তুমি প্রতিভাবান। রান্নাও যে একটা শিল্পের পর্যায়ে পড়তে পারে, সেটা অনেকেই উপলব্ধি করতে পারে না। তুমি সেটা পেরেছ। তাই আমি তোমায় ইচ্ছে করেই চরমতম বিরক্ত করা সত্ত্বেও তুমি রান্না বন্ধ করনি, বরং আরও ভালো করার চেষ্টা করেছ। নতুন কিছু বানানোর চেষ্টা করে গেছো। এই দেখো, আজ জন্মদিনের দিন তোমার কোর্সের অ্যাডমিশন আমি করিয়ে এনেছি। সামনের মাস থেকেই তোমার ক্লাস। তুমি তোমার শখ পূরণ করো, তবেই আমার এতদিনের এত চেষ্টা সফল হবে। যেদিন তুমিও সঞ্জীব কাপুরের মতো মাস্টার শেফ হয়ে আমার সামনে এসে দাঁড়াবে, একমাত্র সেদিনই আমি সত্যিকারের তৃপ্ত হব। অবিনাশের কথাগুলো শুনে আর থাকতে না পেরে ছুটে গিয়ে ওর বুকে মাথা লুকালো অনুরাধা। অবিনাশ অনুভব করল চোখের জলে ভিজে যাচ্ছে ওর বুক, নেমে আসছে এক অদ্ভুত তৃপ্তির শীতলতা। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায়, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।